স্বাগত সবাইকে ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টকে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের আলোচিত বিভিন্ন সেক্টরের সমস্যা, সম্ভাবনা এবং কি করণীয় সে বিষয়সমূহ। দর্শক, গত কয়েক বছর ধরেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা বিনিয়োগের আবাসন খাত। ভূমির উচ্চ মূল্য, নিয়মিত ফ্ল্যাট বিক্রি না হওয়া, ক্রেতা পর্যায়ে ঋণ সুবিধার অভাব, গ্যাস ও বিদ্যুৎ সংযোগের অভাব, সরকারের নীতি সহায়তার অভাব, কিছু আবাসন কোম্পানির প্রতারণার কারণে সৃষ্ট ইমেজ সংকট সহ নানান কারণে আবাসন খাতের মন্দা দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে বিভিন্ন সুযোগ সুবিধা ও ছাড়ের ঘোষণা দিয়েও ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে মূল ধারার আবাসন কোম্পানিগুলো। ইতিমধ্যে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা দাঁড়িয়েছে ১০,০০০-এ। আবাসন খাতের এই মন্দার বিরূপ প্রভাব পড়ছে এর সহযোগী ২৬৯টি শিল্পেও। খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আবাসন খাতে বিনা প্রশ্নে যদি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয় তবে একদিকে যেমন ঘুরে দাঁড়াবে আবাসন খাত, অন্যদিকে বিদেশে অর্থ পাচারের প্রবণতাও অনেকটা হ্রাস পাবে। দর্শক, আবাসন খাতের এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় আবাসন খাতের সংকট, উত্তরণে করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর, নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন এবং রিয়াবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। যাচ্ছি বিস্তারিত আলোচনা। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, গত কদিন আগে ৫ দিন ব্যাপী আবাসন মেলা আয়োজন করেছিলেন আপনারা। আপনি যদি বলেন প্রত্যাশা অনুযায়ী আপনাদের গ্রাহকদের সাড়া কতটুকু পেয়েছেন? ধন্যবাদ আপনাকে এবং আরটিভির দর্শকদেরকে। দেখুন, এই মেলাটার জন্য কিন্তু বিশেষ করে আমাদের যারা ক্রেতা তারা কিন্তু অপেক্ষা করে, এবং বিশেষ করে শীত মৌসুমে প্রবাসী বাঙালিরাও কিন্তু আসে এখানে। দুটো মিলে, আর তাছাড়া এই একই ছাদের নিচে বিভিন্ন ক্যাটাগরির আপনাদের রিয়েল এস্টেট সেক্টরের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তারা আসে। সাথে সাথে কিন্তু এটার সাথে কিন্তু অনেকগুলা ব্যাকওয়ার্ড লিঙ্কেজেরও ইন্ডাস্ট্রিরও কিন্তু অনেকগুলা স্টল থাকে, যেমন ব্যাংক থাকে, তারপর আপনি টাইলস বলেন বা বাথরুম ফিটিংস বলেন ইত্যাদি। তো এখন যিনি ফ্ল্যাট ক্রয় করতে আসেন তার জন্য কিন্তু খুব সুবিধা এই একই ছাদের নিচে এই সমস্ত ফ্ল্যাটগুলা কেনার জন্য। আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল যে এটার সাড়া কেমন, তুলনামূলকভাবে আপনি জানেন আমাদের একটা সামার ফেয়ার হয়, সেই তুলনায় এবারকার মেলা কিন্তু আমরা বেশ সাড়া পেয়েছি। আমার মনে হচ্ছিল যে দর্শকরা কিন্তু যে ক্রেতারা কিন্তু অনেকদিন ধরে অপেক্ষা করতেছে। আর এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে, এই মেলায় আমরা কিন্তু রিয়াব থেকে একটা মনিটরিং হয়, প্লাস রাজুক একটা মনিটরিং করে। এই দুটা মনিটরিং এর পরে গ্রাহকদের কিন্তু একটা আস্থা থাকে মেলার প্রতি। আপনি জানেন যে আপনি আইসোলেটেড অনেক মেলা কিন্তু এদিক সেদিকে হয়, সেখানে কিন্তু রাজুক কোনো মনিটরিং করে না, কিন্তু এই মেলাটা কিন্তু রাজুক নিজে মনিটরিং করে, ফলে গ্রাহকদেরও কিন্তু একটা বিশ্বাস থাকে। এবং আমাদের মিডিয়া বলেন বিভিন্ন জায়গা থেকেও কিন্তু লোকজন এই মেলাতে আসতেছে এবং দেখতেছে। ফলে এইবারকার মেলার সারাটা আমি বলবো তুলনামূলকভাবে আমাদের যে সামার ফেয়ার হয়েছে তার চেয়ে অনেক ভালো। আমরা আপনাদের গত বছর দেখেছি যে রাজুকের ইন্টারফেয়ারটাকে আপনারা খুব একটা পছন্দ করছিলেন না, যারা বলছিলেন যে রাজুক রকম ভীতি সৃষ্টি করছে মেলাতে। এবছর কি আপনারা তাদেরকে ওয়েলকাম করেছেন, না ওই কোনোভাবে আছে আর কি তারা? না, আপনি গত বছর ঠিক, আপনি কথাটা ঠিক বলছেন, এর থেকে 2-3 বছর আগের কথা এটা। আমরা কিন্তু 3 বছর আগে একেবারে সাংবাদিক সম্মেলন করে রাজুক দেখতে পারবেন আমাদের না, আমরা প্রতিবাদ করছিলাম এইভাবে যে বাংলাদেশে অনেক মেলাই হয়, বাণিজ্য মেলা বলেন, বাণিজ্য মেলা তো বিদেশ থেকে অনেক মাল আসতেছে, সেখানে কাস্টমারের লোকরা যাচ্ছে না বা চেকিং করতেছে না। এটা 3 বছর আগের কথা, নট গত বছর। কিন্তু আমরা 3 বছর আগে এটা বলার পর আমরা নিজেরাই উপলব্ধি করতে পারলাম যে না, এই ধরনের একটা মনিটরিং যদি রাজুক করে এটা আমাদের জন্যই ভালো। সেই জন্য কিন্তু কারো জমি নেই, সে জমি বিক্রি করে, কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনি দেখবেন গত 3 বছর ধরে এই ধরনের কিন্তু আপনি শুনবেন না, এবং এটা আমরাই কিন্তু আবার এখন এটাকে মনে করি যে এটা আমাদের জন্য ভালো। জি, আপনার কাছে আবার আসবো জনাব মোবাশ্বের হোসেন। 2009 সালের পর থেকেই আবাসন খাতে একরকম মন্দা চলছে। আপনি যদি বলেন আবাসন খাতের এই মন্দা এত দীর্ঘায়িত হচ্ছে কেন? না, ওয়ান অফ দ্য রিজন কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না। প্রাইস অফ দ্য অ্যাপার্টমেন্ট। আপনি কি এটা কারেকশন বলছেন? এটা ঘটনাটাই ছিল, এটার ঘটনাটাই অন্য জায়গায়, প্রাইস অফ দ্য অ্যাপার্টমেন্ট। কিন্তু একটা জিনিস মানুষকে, আমাদের সবাইকে জানতে হবে যে ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট বানাতে যে খরচ পড়ে
বাংলাদেশে সবচেয়ে কম খরচ পড়ে ঢাকা শহরে, কারণ অল দ্য বিল্ডিং মেটেরিয়ালস আর অ্যাভেলেবল ইন ঢাকা শহর। কিন্তু ঢাকাতে একটি অ্যাপার্টমেন্টের দাম কেন বেশি? এইটার পিছনে যদি আমরা যাই, সরকার এই কারণে এইটার সাথে সবচেয়ে বেশি জড়িত। সরকার সবচেয়ে সস্তায় যেখানে জায়গা জমি দেয়, সেই জমিটি সবচেয়ে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি দামে ডেভেলপারের হাতে আসে। অর্থাৎ সরকারের 5 টাকার সম্পত্তি ডেভেলপারের হাতে আসতেছে 5,000 টাকায়, 5,000 টাকায়। যে কারণে এখন এই ঢাকা শহরে ফ্ল্যাটের দাম বাড়ার কারণটা তাহলে কি? মফস্বলে যদি ফ্ল্যাট বানাতে বেশি দাম পড়ে, ঢাকা শহরে যদি কম দাম পড়ে, তাহলে মূল ঘটনাটাই হচ্ছে জমি। যে জমি সরকার মধ্য স্বত্বভোগীদের হাতে দিয়ে তারপরে ডেভেলপারের কাছে দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশে কিন্তু আমরা এখন দেখতে পাই কোনো ব্যক্তি আর নিজের বাড়ি বানাতে পারে না। কেন পারে না সেটারও যদি আমি একটু তথ্য দেই, একজন মিস্টার এক্স যদি তার বাড়ি বানাতে চায়, সে যে মাল মেটেরিয়াল নিবে, তাকে খারাপ মাল মেটেরিয়াল গছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে তারা। কিন্তু ডেভেলপার যদি নেয়, ডেভেলপার যদি স্বেচ্ছায় খারাপটি না চায়, তাহলে কোনো সাপ্লায়ার তাকে খারাপ দেবে না, কারণ তার সাথে লাইফ লং বিজনেস রাখতে চায়। এইখানে কিন্তু একটা অদ্ভুত ঘটনার তৈরি হয়েছে। এইটাকে যদি আমরা সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারতাম, অর্থাৎ ওই যে প্রথমে পানির দরে একজনকে প্লট অ্যালটমেন্ট করা হলো একেবারে সরকারি ভাবে, বাবা তুমি ইচ্ছা করলেই যত খুশি দামে ব্ল্যাকে বিক্রি করতে পারো, অর্থাৎ সরকারি ভাবে ব্ল্যাক মার্কেটার তৈরি করার জন্য। এবং কারাই ব্ল্যাক মার্কেটার? সমাজের সবচেয়ে জ্ঞানী গুণী উচ্চ বিত্তশালী ব্যক্তিদেরকে ব্ল্যাক মার্কেটার বানানো হচ্ছে। যে ব্যক্তিরা অহরহ বলেন যে 100 টাকার টিকিট 150 টাকায় বিক্রি হচ্ছে, এই দেশে বসবাস করা যাবে না, উনি কিন্তু 5,000 টাইম বেশি দামে ওনার প্লটটি বিক্রি করছেন, অ্যালটমেন্টের কাগজ পুরা পেমেন্টও করেন নাই। তাহলে এই জায়গাটাকে যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারি, প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে পারি, অর্থাৎ সেটা তো আমরা বছরের পর বছর দেখছি, এই কথাটা আমরা বলছি, এবং সরকার আবারও নতুন করে প্রজেক্ট করছে, নতুন করে প্লট দিচ্ছে। আমি যদি চাই, যারা একবার পেয়েছে তারা আবার তাদের ছেলের নামে কিংবা মেয়ের নামে বিভিন্ন নামে প্লটগুলো পাচ্ছে। এখন এই কার্যক্রমের সাথে যদি আমার আসল উদ্দেশ্য অন্য জায়গায় থাকে, তাহলে তো আমি এটা কোনোদিনই শুনবো না, কোনোদিনই দেখবো না। কিন্তু তারপরে আমাদেরকে চিৎকার করতে হবে, আপনাদের মাধ্যমেই চিৎকার করতে হবে। আমরা দুটি জিনিস আমি মনে করি, যে আমরা কি আবাসন শুধুমাত্র রিচ পিপলদের জন্য করব, না বাংলাদেশের জনগণের জন্য করব? যদি জনগণের জন্য করতে চাই, তাহলে হাউজিং কমপ্লেক্সের বিকল্প কোনো কিছুই নাই। আমি একটা এক্সাম্পল যদি দেই, ধরেন আমাকে 5 কাঠা জমি দেওয়া হলো, হ্যাঁ আমি আমার জন্য বানালাম, তাহলে আমি কি একটি বাড়ি বানাবো? আমি তো 10 তলা বাড়ি বানাবো। আমার প্রয়োজন একটি ফ্ল্যাটের, আর আমাকে সরকার খাতির যত্ন করে বলছে পানির দরে তুমি 10টি ফ্ল্যাট বানিয়ে ভাড়া কামাই করো। তাহলে সরকার তাহলে কিছু লোককে একেবারে একটা অন্য জগতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তার সাথে সরকারের কিছু কর্মকর্তা কর্মচারীদের একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে, নাহলে এই অন্যায় কাজটি করবে কেমন করে? এখানে একটি কথা বলে আমি শেষ করবো, সেটি হচ্ছে বাড়ির পাশে পশ্চিমবঙ্গে হাইয়েস্ট একটি ফ্ল্যাটের দাম হচ্ছে 3,500 টাকা। আর ওনাকে জিজ্ঞেস করেন তো 3,500 ঢাকা শহরের কোন বস্তিতে ফ্ল্যাট দিতে পারবে কিনা? কারণ জমির মূল্য। ওইখানে কি করেছে সরকার? কাউকে আর প্লট দেয় না, তার পরিবর্তে সরকার নিজে অথবা ডেভেলপারদের সাথে জয়েন্ট ভেঞ্চারে 50 বিঘা 100 বিঘা 200 বিঘা হাউজিং কমপ্লেক্স করছে, যেখানে খেলার মাঠ রয়েছে, খুবই স্ট্যান্ডার্ড, এবং মতো করে কিছু আমরা সল্ট লেকে দেখলাম। আমাদের মন্ত্রী মহোদয়কে এবং সেক্রেটারি সাহেবকে আমরা পাঠানোর ব্যবস্থা করেছিলাম আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে। ওনারা দেখে এসে বললেন যে দে আর বিটিং সিঙ্গাপুর, অর্থাৎ সিঙ্গাপুর যেখানে শেষ করেছে পশ্চিমবঙ্গ সেখান থেকে শুরু করেছে। তাহলে আমরা পারি না কেন? একই মানুষ, একই জমি, একই জায়গা, আমরা দিনের পর দিন। আমার কাছে আরো কষ্ট লাগে যে আর্মি, নেভি এবং বিভিন্ন প্রতিষ্ঠান, তারা পুলিশ, এনারা আমাদের রাজুকের থেকেও প্লট নেবেন, আবার নিজেদের আলাদা হাউজিং আছে। এই যে অদ্ভুত ঘটনা, এই ঘটনা থেকে সরকার ছাড়া তো এটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। আর আমি প্রতিনিয়ত আপনাদের এখানে বলি, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ভূমিদস্যু এবং এই যে জালিয়াতি সবকিছুর মূলে কিন্তু আমার রাজু কি এগুলির কাজ শুরু